ইতিহাস ছুঁতে চাই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আমাদের আজকের অতিথি প্রজ্ঞা লাবণী, নামেই তার পরিচয়, আপনারা সবাই তাকে চেনেন। তিনি বিশিষ্ট বাচিক শিল্পী, সংস্কৃতি কর্মী, শিক্ষক এবং তার অনেক পরিচয়। তিনি উপস্থাপক হিসাবেও অনেক বিখ্যাত। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শান্তা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকদিন পরে আসলে এই বলতে পারো যে মিডিয়ার মুখোমুখি হচ্ছি, যদিও এটা একটা ভার্চুয়াল দেখাশোনা, তারপরেও ভালো লাগছে। ধন্যবাদ। প্রজ্ঞা লাবণী আপা, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আপনার যে বর্ণাঢ্য জীবন, সেখানে শুরুটা কিভাবে হলো? মানে এই যে সংস্কৃতির ভুবনে আপনার বিচরণ, এর প্রথম পর্যায়গুলো আমাদেরকে একটু বলুন। আসলে যদি আমার মা ডক্টর হালিমা খাতুন, আমার বাবা শামসুল হুদা, আমার চাচা গোলাম মোস্তফা অভিনেতা, কাজে আমার পরিবার তুমি বুঝতে পারছো যে বোধ হওয়ার বয়স না হওয়ার আগে থেকেই এই সাহিত্য, শিল্প, এই সংস্কৃতির পরিমণ্ডলে আমার প্রথম নিঃশ্বাস নেওয়া। কাজেই কিভাবে যে এর মধ্যে ঢুকেছি আমি জানি না, এটা একেবারে বেড়ে ওঠার সাথে, বড় হওয়ার সাথে সাথেই হয়ে গেছে। মা যেমন ঘুম থেকে ওঠার জন্য ডাকতো, রাগ করলে বলতো রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, কাজেই এসব সবসময় জানি। আর আনুষ্ঠানিকভাবে যদি বলতে হয় তাহলে এদেশে যখন টেলিভিশন শুরু হলো, সেটা বোধহয় 65 ডিসেম্বর, মাসুমা খাতুন, আমার প্রিয় রেণু খালা, উনি আমাদের নিচের তলায় থাকতেন, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন অনুষ্ঠান করতে। তো সেটাও ওরকম, সেই না বোঝার বয়স থেকে ছোটদের অনুষ্ঠান করছি। পরে আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তাম, ওখানেও রাশিদুজ্জামান আপা আমাদের নিয়ে গেছেন, আমরা অনুষ্ঠান করেছি। কিভাবে অনুষ্ঠানে ঢুকে গেছি জানি না, অনুষ্ঠানই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল বলতে পারি। টিভিতে তো আপনি অসংখ্য অনুষ্ঠান আমি দেখেছি আপনাকে, এবং উপস্থাপনা, আপনার চমৎকার উপস্থাপনা, সাবলীল উপস্থাপনা টিভি দর্শকদের জন্য ছিল আসলে একটা আকর্ষণের বস্তু। তো আপনার প্রিয় টিভি অনুষ্ঠান কোনটি ছিল যেটা আপনি উপস্থাপনা করেছেন? আসলে আমি সবসময় যেটা বলি যে বাংলাদেশ টেলিভিশন হলো আমার বাবার বাড়ি, আর অন্যান্য সব প্রাইভেট চ্যানেল আমি অবশ্যই তাদের সাথে মানে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে সেটা আমার মনে হয় সতীনের বাবার বাড়ি, তো অনেকটা তাই। তো আসলে বাংলাদেশ টেলিভিশন তো আমাদের মানে আতুর ঘর বলো, আর নিজের ঘর বলো, আর শৈশব, কৈশোর, যৌবন সবকিছুই তো ওখানে। এত অনুষ্ঠান করেছি আসলে ওইভাবে মনে করতে পারছি না, তবু তুমি বললেই যেটা আমার মাথার মধ্যে অনুরণন সৃষ্টি করলো সেটা হলো একসময় রজনীগন্ধা বলে একটা অনুরোধের আসর আমি উপস্থাপনা করেছিলাম বেশ দীর্ঘ সময়, সেটার কথা মনে হচ্ছে। আর কবিতা আবৃত্তির একদম আলাদাভাবে অনুষ্ঠান ছন্দবৃত্ত নামে মনে হয় 86 সালে, যতদূর আমি যদি ভুল না বলে থাকি, তাহলে কবিতার একমাত্র অনুষ্ঠান শুরু করেছিলাম। আর এনটিভিতে একটা অনুষ্ঠান যেটার কথা না বললেই নয়, অগ্রজ, আমাদের এই সিনিয়র সিটিজেনদের নিয়ে যে অনুষ্ঠানটা দীর্ঘদিন করেছি, তার ভিতরে তো একটা অন্যরকম অনুভূতি। পাশাপাশি বাংলাদেশ ভিশনে একটা করতাম, বাংলা ভিশন ক্যাফে, একটা লাইভ, ওখানে অনেক বর্ণাঢ্য ব্যক্তিরা এসছেন, তাদের মুখোমুখি হয়েছে, খুব ভালো লেগেছে। পাশাপাশি বোধহয় শীর্ষেন্দু মুখার্জি এসেছিলেন, আমাদের কবি চৌধুরী, আমাদের মুস্তাফানুর ইসলাম, প্রফেসর জাফর ইকবাল, অনেকেই। মানে আমি সত্যি খুবই বলছিলেন, আপনি ছোটবেলার কথা বলছিলেন
ডক্টর হালিমা খাতুন আপনার মা। তো আমার মনে হয় আমাদের দর্শকরা আরো কিছু জানতে চান তার সম্পর্কে সবাই জানেন তিনি এদেশের বিশিষ্ট নারী, কিন্তু নতুন প্রজন্মের দর্শকরাও যেন তার সম্পর্কে আরেকটু বেশি কিছু জানতে পারেন। আপনি কি একটু স্মৃতিচারণ করবেন? আসলে স্মৃতিচারণ করতে গেলে শান্তা তোমার পুরো অনুষ্ঠান লেগে যাবে, একটা না একাধিক অনুষ্ঠান আমি মনে করি। আম্মাকে নিয়ে বলতে গেলে আসলে আজকের আমি এই যে প্রজ্ঞালাবণী, সেটা আমার মা ডক্টর হালিমা খাতুনের সৃষ্টি, নির্দ্বিধায় আমি এটা বলতে পারি। আম্মা শিশু সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সমাজকর্মী, প্রচুর লিখেছেন, প্রচুর লিখতেন, মানুষের সেবা করেছেন এবং সর্বোপরি তিনি ভাষা সৈনিক। 52 ভাষা আন্দোলনে যে 4 জন মহিলা প্রথম 144 ধারা ভেঙেছিল, তিনি তাদের মধ্যে একজন। সক্রিয়ভাবে সেখানে তিনি যোগদান করেছেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন সংস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সবকিছুর সাথে উনি যুক্ত ছিলেন। প্রচুর মহিলা সমাজ কল্যাণ অর্গানাইজেশনের সাথে তিনি যুক্ত ছিলেন। মানে কাঁঠাল খাবো পাখির ছানা, আমি জানি না, এগুলো তো মানুষের বাচ্চাদের মুখে মুখে। তবে যেটা একটু আক্ষেপের সাথে বলতে হয় যে এই বইগুলোকে সরকারিভাবে, কারণ আমাদের যত কিছুই করতে চাই না কেন, আমাদের যদি সরকারের সহায়তা এবং সেই সাহায্য না পাই, তাহলে কিন্তু কোনো কিছু দৃঢ়ভাবে এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য দরকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এবং আরেকটা কথা আমার মনে পড়ছে যে আপনি শুধু আবৃত্তি করেছেন বা উপস্থাপনা করেছেন তা নয়, একাডেমিক্যালিও কিন্তু আপনি খুবই ব্রাইট স্টুডেন্ট, ভালো ফলাফল আপনার, এবং আপনি মাস্টার্স করেছেন একাধিক বিষয়ে, শিক্ষকতা করেছেন। আপনার এই শিক্ষকতা জীবন, একাধিক বিষয়ে মাস্টার্স করেছেন, সেগুলো আমাদেরকে একটু যদি জানাতেন। এবং তার পাশাপাশি আসলে আপনার জীবন দর্শন কি? মাস্টার্স করেছি, এমনিতে তো অনার্স মাস্টার হলো ইংরেজি সাহিত্যে, পরে প্রায় 10 বছর পরে অর্থনীতিতে করলাম মাস্টার্স, তার প্রায় 6-7 বছর পরে আবার এমবিএ করলাম একটা মার্কেটিং মেজর নিয়ে। আর শিক্ষকতা আমার শুরু হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এখানে বলতেই হয় যে কৃতজ্ঞ চিত্তে যাকে আমি স্মরণ করছি তিনি হলেন ডক্টর ফরাসুদ্দিন আহমেদ। উনি যখন আমাকে বলেছিলেন যে আসো প্রজ্ঞা, তুমি আমার বাচ্চাদের পড়াবে, আমি তখন চমকে উঠেছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি পড়াবো, ইউনিভার্সিটিতে পড়ানোর মতো যোগ্যতা আমার নেই। আমার মা তার ট্রিপল মাস্টার্স, তার পিএইচডি সেই 63 সালে কলোরাডো থেকে, আমি কেমন করে পারবো? তো উনি হেসে বলেছিলেন তুমি আমার ছাত্রছাত্রীকে পড়াতে পারবে। তো সেই থেকে শুরু, ইস্ট ওয়েস্ট, তারপরে ইস্টার্ন, আইইউবি, ড্যাফোডিল, পাশাপাশি নর্থ সাউথেও দীর্ঘদিন আমি পড়িয়েছি। বলতে পারো একেবারে ছোট বড় মতন ইংরেজি পড়াতাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। আসলে একটু দুঃখের সাথেই বলতে হয় যে ইংরেজির ভিত্তিটা আমাদের কেন যে এত নড়বড়ে আমি জানি না। কারণ এটা তো, এখানে তো কোনো রেশারেশি নেই, এটা একটা আন্তর্জাতিক ভাষা। এবং যখন তুমি চাইনিজ বলছো, আমি বাংলা বলছি, আরেকজন সংস্কৃত বলছে, তাহলে কেউ ফ্রেঞ্চ বলছে, কেউ জার্মান বলছে, তাহলে তো একটা তো ভাষা থাকতেই হবে যেটাই আমরা সবাই সবার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। মানে মাইম না দেখানো ছাড়া আর কি। তো সেখানে তো ইংরেজি আমার মনে হয় জানা উচিত, শেখা উচিত, পৃথিবীকে জানার জন্য, আমাকে পৃথিবীর কাছে জানানোর জন্য। কথা বলছিলাম আপনার জীবন দর্শন নিয়ে। আসলে জীবন দর্শন
ওইভাবে আমি তো আর বড় দার্শনিকও না, বা ওরকম আমার মায়ের মতন ওরকম অত চিন্তা ভাবনা করে কখনো জানিনি। কিন্তু খালিল জিবরানের একটা কবিতা আমার খুব প্রিয়, যেটা পড়ে মনে হয়েছে যে অনেক কিছুই জীবনের অর্থ বলো, সংজ্ঞা বলো, বিশ্লেষণ বলো। এটার নাম হলো ফিয়ার। It is said that before entering the sea, a river trembles with fear. She looks back at the path she has traveled, from the peak of the mountains, the long winding road crossing forest and villages. And in front of her, she sees an ocean so vast that to enter, there seems nothing more than to disappear forever. But there is no other way. The river cannot go back. Nobody can go back. To go back is impossible in existence. The river needs to take the risk of entering the ocean, because only then will fear disappear. Because that's where the river will know it's not about the disappearing in the ocean, but of becoming the ocean. অসাধারণ। এবং আসলে আমরা তো কিছু করতে পারি না, সামনে এগিয়ে যেতেই হয়। আপনার জীবনে এই যে সামনে এগিয়ে গিয়েছেন এবং সাফল্য পেয়েছেন, আকাশ স্পর্শ করেছেন, তার সূত্রগুলো কি ছিল? কোন সূত্র ছিল কি আদৌ? আকাশকে স্পর্শ করেছি আমি তো মনে করি না। এখনো সেই বিশ্বজোলা পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান জিনিস শিখছি দিবারাত্র, শেখার আসলে শেষ নেই। এটা আমি তোমার সাথে একেবারে দ্বিমত পোষণ করছি, নির্দ্বিধায় দ্বিমত পোষণ করছি। তবে হ্যাঁ, এগিয়ে চলার পথটা অনেকের চেয়ে আমার অনেক মসৃণ ছিল। সেটা আমার পারিবারিক অবস্থার জন্য, যে মানুষগুলো আমাদের পাশে ছিল তার জন্য। যেমন বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আমার বড় হওয়া, তো সেখানে প্রফেসর আনিসুজ্জামান আনিস মামা, প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর মনিরুজ্জামান, প্রফেসর মুনির চৌধুরী, এদের মধ্যে আমরা গড়ে উঠেছি, বড় হয়েছি। এবং এরা আমার নিজের মামা, কখনো মনে হয়নি যে পাশের বাড়ির বা উপরতলার কেউ আর কি। তো এই যে পরিমণ্ডলে বড় হওয়া, সেটা একটা দিক। তারপরে সবকিছুতে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেটা একটা সমর্থন, সহায়তা। গোলাম মোস্তফা চাচা অবশ্যই আবৃত্তি ক্ষেত্রে তার একটা পরিপূর্ণ সহায়তা আমি পেয়েছি। আমার মা বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে এবং এডুকেশনে তার মাস্টার্স, এবং তিনি সবসময় সবকিছুতে অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আমি আসলে কখনো না শুনি। কাজেই ওইভাবে বেড়ে ওঠাটা, এগিয়ে যাওয়াটা। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, যে এই যে যারা আমাদের কাছে ছিলেন, আমার মা সহ আমি বলবো, তাদের কঠিন সমালোচনার মুখোমুখি হতে হয়েছে আমার। যেমন বিতর্ক করতাম ছোটবেলায়, এত হাত পা নাড়াতাম, আম্মাকে এসে যখন জিজ্ঞেস করতাম কেমন হয়েছে, আম্মা বলতো তোমাকে ক্রুসিফাই করা উচিত, এত হাত পা নাড়াচ্ছ কেমন করে হয়, তোমার তো মুখে দেখা যায় না হাতের জন্য। এই যে সমালোচনাগুলো আমরা কিন্তু স্বেচ্ছায় গ্রহণ করেছি এবং নিজেকে পরিবর্ধন করে এগিয়ে নিয়ে গেছি। যেমন গোলাম মোস্তফা চাচার পাশে বসলেই কোন কবিতা আবৃত্তির পরে সবাই অনেক হাততালি দিল, সবাই এত প্রশংসা করলো, তিনি বলছেন ওটার উচ্চারণ ভুল হয়েছে, ওটা অমুক হয়নি, ওটা তমক হয়নি। তো ভাবতাম যে না, এবার একদম খুব ভালো করে করবো, এবং কিছু বলতে পারবে না। তখন তিনি বলতেন, কিরে ধন্যবাদ এত তাড়াতাড়ি বললি কেন, ওটা কি কবিতার লাইন? তার মানে সব সময় এই যে মানে সমালোচনা, এই যে ভুল ত্রুটি ধরে দেওয়া, এই ব্যাপারগুলো ছিল, যেটা
এখন একদম নাই। কেউ আমরা প্রশংসা ছাড়া কিচ্ছু শুনতে চাই না। আমরা এগোবো কেমন করে, সফল হব কেমন করে, আকাশ ছোঁয়াটা দূরের কথা। প্রজ্ঞা লাবণী নামটি বললেই আসলে সঙ্গে সঙ্গে এসে পড়ে আবৃত্তির কথা, কবিতার কথা। তো বাংলাদেশে যে আবৃত্তি চর্চা হয়েছে, কবিতার চর্চা হয়েছে, আপনি কেমন দেখেছেন? এটাও বলতে গেলে অনেক কথা বলতে হয়, তবে শুরুতে যখন আবৃত্তির একটা জাগরণ যদি বলি, তাহলে সেটা এই গোলাম মোস্তফা, তখন ইকবাল বাহার চৌধুরী, কাফি খান, সেলিনা বাহার চৌধুরী, ওনারাই করেছেন, কেয়া চৌধুরী। পরবর্তীতে আমরা যখন এসছি, আমাদের উপরে হলো ক্যামেলিয়া মোস্তফা, তারপরে আমি, নিমা, তারানা, আমরা এগিয়ে নিয়ে গেছি সেই মশালটা। তারপরে পরবর্তীতে অনেকে এসছে এই আবৃত্তির মিছিলে, অনেক মুখ দেখি, কিন্তু জানি না সত্যিকার অর্থে মহিরুহ বা এগিয়ে নেওয়ার পথ প্রদর্শক কতজন হয়েছে, কতজন এগিয়ে গেছে। এখন আসলে বলবো না যে সস্তা প্রশংসা সবাই ভালোবাসে, তবে ওই যে বললাম যে সমালোচনা নিয়ে এগিয়ে যাওয়াটা কেউ পছন্দ করে না। আমার ক্যাসেট বের হলো, এখন সিডি বের হলো, আমি আর এখন তো এই গৃহবন্দী অবস্থায় অনলাইনে প্রোগ্রাম করে প্রত্যেকেই এখন উপস্থাপক, প্রত্যেকেই আবৃত্তিকার, প্রত্যেকেই শিল্পী, এবং সবাই শ্রেষ্ঠ শিল্পী। কাজে আমি আর সামনে তো যেতে চাই না, বরং আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি একেবারে পিছনের সারিতে। আমার শিক্ষা, আমার ভালো লাগা, আমার ভালোবাসা আছে, থাকবে যতদিন বাঁচব। আমাদের জন্য একটু কবিতা শোনাবেন কি? হ্যাঁ, মনে হলো যে নজরুলের কবিতা একটা শোনাই, কারণ কাজী নজরুল ইসলামের জন্মদিন। আমার প্রিয় কবি নজরুল এবং রবীন্দ্রনাথ। দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, দৃষ্টিতে আর হয় না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল, কথার সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। বাসি হাসির মালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে, চাঁদ না দেখে আধার রাতে, বাঁধে কি গো এলো চুল। আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনে, বুলবুলি নাই গলিস্তানে, দোলে না আর চাঁদকে দেখে, বনে দোলনে চাপারে দুল। আজ কি হারালো নাই কি যেন, মন হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে, হয় না হৃদয় আর ব্যাকুল। কথার সুরে ফুল ফোটাতাম, হয় না এখন আর সে ফুল। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমার কৃতজ্ঞতা, এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও জানাই একটা সুন্দরতম আগামী দিন, একটা করোনা মুক্ত বিশ্ব আমাদের সবার জন্য চিরশান্তিময়।